গল্পের শুরু হয় এমন এক পৃথিবীতে যা এখন ধীরে ধীরে ধ্বংসের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, যেখানে এক ভয়াবহ ভাইরাস মানুষকে রক্তখেকো হিংস্র পশুতে পরিণত করছে। এই ভাইরাসের সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো, যদি কোনো মানুষকে এই ভাইরাসে আক্রান্ত মানুষ কামড়ে দেয়, তবে তার কাছে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য মাত্র 48 ঘন্টা সময় থাকবে। এরপর তার স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যেতে শুরু করবে এবং নিজের পরিচয় ভুলে যাবে সে। এরপর সেই মানুষটি একটি হিংস্র পশুতে পরিণত হবে, মানে জম্বিতে। তবে এই মুভিটি অন্য 4টি সাধারণ জম্বি মুভির মতো নয়। এই মুভিতে একজন পিতার, একজন স্বামীর তার বাচ্চার এবং পরিবারের প্রতি কতটা ভালোবাসা রয়েছে সেটাকে খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। আমি রেকমেন্ড করব এই মুভিটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। মুভিটা এতটাই সুন্দর এবং ইমোশনাল যে এই মুভিটা আপনাদেরকে কাঁদাতে বাধ্য করে দেবে। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে আমরা গল্পের প্রধান চরিত্র অ্যান্ডি, তার স্ত্রী মায়া এবং তাদের 1 বছরের ছোট্ট শিশুকে একটি হাউস বোটে করে নদীর মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে দেখি। কারণ ডাঙায় থাকা মানেই মৃত্যুকে খোলা আমন্ত্রণ জানানো, যখন তখন যেখান সেখান দিয়ে জম্বির আক্রমণ হতে পারে। তাই অ্যান্ডি মনে করে জলের মাঝখানে থাকলে হয়তো বিপদ তাদের থেকে অনেকটা দূরেই থাকবে। নদীর স্রোত তাদের বোটটিকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। চারিপাশে একেবারে নিস্তব্ধ পরিবেশ, পৃথিবীতে জনমানুষ প্রায় বিলুপ্তির দিকে। আর সেই নিস্তব্ধতার মাঝেই তারা নদীর তীরে সৌভাগ্যবশত অন্য একটি পরিবারকে দেখতে পায়। অ্যান্ডি প্রথমে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করে, কারণ সেই মানুষগুলো আক্রান্ত হতে পারে। সবকিছু ঠিকঠাক দেখলে সাহায্যের জন্য অ্যান্ডি চিৎকার করে ডাক দেয়, কিন্তু সাহায্যের বদলে সেই লোকটি কোনো কথা না বলেই তার দিকে বন্দুক তাক করে ধরে। লোকটির চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। অ্যান্ডির মতো সেও তার পরিবারকে নিয়ে সতর্ক ছিল। অ্যান্ডি বুঝতে পারে যে এই পৃথিবী এখন আর সাহায্যের নয়, বরং কেবল টিকে থাকার লড়াইয়ের পৃথিবীতে পরিণত হয়েছে। মানুষ এখন বেঁচে থাকার জন্য আর কারোর ওপর ভরসা করে না। তাই অ্যান্ডি আর কোনো কথা না বাড়িয়ে নিজের বোট নিয়ে এগিয়ে যায়। সময় কাটতে থাকে। এভাবেই একদিন সে লক্ষ্য করে তাদের খাবার এবং জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছে। এটা দেখে সে আরও চিন্তিত হয়ে পড়ে যে কিভাবে তারা বাঁচবে এবার। অ্যান্ডি স্ত্রী মায়া তাকে জানায়, আমাদের এই বোট ছেড়ে পাশের কোনো শহরে যাওয়া উচিত। কিন্তু অ্যান্ডি তার কথায় রাজি হয় না, কারণ এটা একেবারেই নিরাপদ ছিল না। পুরো দেশ, এমনকি পুরো পৃথিবীতে এমন কোনো জায়গায় নেই যে জায়গাটা সুরক্ষিত। তবে অ্যান্ডির কাছে একটি ম্যাপ আছে। সেই ম্যাপ অনুযায়ী অ্যান্ডির ধারণা এই নদী বরাবর ভাসতে ভাসতে তারা একটি মিলিটারি বেসে পৌঁছাবে। সে শুনেছে সেখানে নাকি সুস্থ মানুষেরা নিরাপদে থাকতে পারে। কিন্তু সমস্যা হলো তাদের কাছে পর্যাপ্ত খাবার, এমনকি এই বোটটিকে চালানোর মতো তেল নেই। আর এতটা পথ অতিক্রম করতে তাদের এই 2টি জিনিসেরই প্রয়োজন ছিল। অন্যদিকে এই জঙ্গলে আমরা একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখি। সে একাই খেলছে। সে তার বাবা এবং তার একটি ছবি পাথরে এঁকেছে। তবে তার বাবা মা কোথায় সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। এদিকে ভাসতে ভাসতে নদীর মাঝখানে অ্যান্ডির চোখে পড়ে একটি অর্ধেক ডুবে থাকা বোটের উপর। সে কিছুক্ষণ বোটটিকে একভাবে দেখে। কোনো রকম বিপদ না দেখতে পেয়ে এরপর নিজের ছোট্ট নৌকাটি নিয়ে সেই বোটের কাছে যায়। বোটে ঢুকতেই সেই ভিতরটা একেবারে এলোমেলো অবস্থায় দেখে। সুনসান এবং ভয়ানক অবস্থা। ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি দেখে সে বুঝতে পারে এখানে অবশ্যই কিছু হয়েছে। অ্যান্ডি ভাগ্যক্রমে সেখানে কিছু খাবার এবং প্রয়োজনীয় জিনিস পেয়ে যায়। অ্যান্ডি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর যাই হোক, কিছুটা খাবার তো সে পেল। কিন্তু ঠিক তখনই একটি বন্ধ ঘরের ভিতর থেকে সে হালকা গর্জনের শব্দ শুনতে পায়। অ্যান্ডির বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে ভিতরে কোনো আক্রান্ত মানুষ আটকে আছে। সে আর কোনো ঝুঁকি না নিয়ে চুপচাপ জিনিসপত্রগুলি গুছিয়ে নিজের হাউস বোটে ফিরে আসে। ফিরে এসে সে মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। অবশ্যই মানুষ এই রকম পরিস্থিতিতে ভেঙে পড়বে, কারণ প্রতি পদে পদে বেঁচে থাকার জন্য নানান রকম চ্যালেঞ্জের সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। অ্যান্ডি হাসি মুখে তাকে জানায় তাদের কাছে এখন 3 মাসের খাবার আছে। সে যেন আর কোনো চিন্তা না করে। কিন্তু অ্যান্ডি সেই বোটে বন্ধ থাকা আক্রান্ত মানুষটির কথা মায়াকে কিছুই বলে না, কারণ সে চায় না মায়া অযথা চিন্তা করুক। কিন্তু তার এই ছোট্ট ভুলটিই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছিল। পরদিন দুপুরে শান্ত পরিবেশে অ্যান্ডি কিছুটা বিশ্রাম নেয়। সে ঘুমাচ্ছিল। তখন মায়ার মনে বারবার সেই ডুবে থাকা বোটের কথা ঘোরপাক খাচ্ছিল। তার মনে হয় সেখানে আরও কিছু কাজের জিনিস থাকতে পারে, হয়তো অ্যান্ডি ভুলে ফেলে এসেছে। তাই সে অ্যান্ডিকে কিছু না জানিয়েই চুপচাপ সেখানে চলে যায়। সে ওই বোটের ভিতরে প্রয়োজনীয় কিছু জিনিস তো পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত যখনই সে বোটের বাইরে বেরোতে যায়, ঠিক তখনই হঠাৎই কেউ তাকে ভিতরে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর অ্যান্ডির ঘুম ভাঙে। তখন হাউসবোটের মেঝেতে সে টাটকা রক্তের ফোঁটা পড়ে থাকতে দেখে। সে আতঙ্কিত হয়ে সেই রক্তের দাগ অনুসরণ করে
এবং বাথরুমের দরজা খুলতেই তার পায়ের তলার মাটি সরে যায়। তার সামনে রক্তাক্ত অবস্থায় মায়া বসে আছে। তার পায়ে ছিল খুব খারাপভাবে জখম। মায়ার চোখে ভয়ের সাথে কষ্ট স্পষ্ট ফুটে উঠেছিল। মায়া কাঁপতে কাঁপতে নিজের ঘড়িতে 48 ঘন্টার টাইমার সেট করে দেয়, কারণ সে জানত তার কাছে সময় খুবই কম। অ্যান্ডির চোখের সামনে তার স্ত্রীর মৃত্যু সাক্ষাৎ দাঁড়িয়েছিল, কিন্তু একজন স্বামী হিসেবে সে এই সত্যিটা মেনে নিতে পারছিল না। সে খুবই ভালোবাসত তার স্ত্রীকে। অ্যান্ডির হাত কাঁপছিল, তবুও সে তাড়াহুড়ো করে মায়ার রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ বেঁধে দেয়। সে বারবার মায়াকে এবং হয়তো নিজেকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিল। তুমি ধৈর্য ধরো, আমরা হাসপাতালে যাব, আমি তোমাকে কিছু হতে দেব না। তোমার কিছু হলে আমি একা কিভাবে বাঁচব এই পৃথিবীতে। সেই সময় মায়ের হাতে আমরা একটি ইঞ্জেকশন দেখি, যা সাধারণত এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেই নিজেকে মেরে ফেলার একটি বিষ ছিল। তবে অ্যান্ডি তাকে এটা করতে দেয় না। সে মায়াকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করতে চাইছিল, কিন্তু মায়া জানত সে আর বাঁচবে না, কারণ এটা সম্ভবই নয়। এরপর সে তাদের হাউসবোটটিকে চিরকালের জন্য সেখানে ফেলে রেখে এক অজানা আশার খোঁজে বেরিয়ে পড়ে। কিছুটা যেতেই তারা হাড় হিম করা দৃশ্য দেখে। কিছু আক্রান্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, তাদের মাথাগুলি মাটির নিচে ঢোকানো। আর এর কারণ হলো এই ভাইরাসে আক্রান্ত মানুষদের মাথা এতটাই যন্ত্রণা করে যে তারা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজেই গর্ত খুঁড়ে তাদের মাথা মাটির নিচে ঢুকিয়ে দেয়। আর এমনটাই এই মানুষগুলিও করেছে। তবে তাদেরকে আগুনে পোড়ালো কে, এটাও কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। অন্যদিকে ওই বাচ্চা মেয়েটিকে আমরা আবারও দেখি, যার নাম হলো থুমি। হয়তো তার বাবা মা এই ভাইরাসের কারণেই মারা গেছে, তবে সে কোনো রকম এই জঙ্গলে নিজের প্রাণ বাঁচিয়ে রেখেছে। তখনই দেখা যায় মেয়েটি একটি মরা খরগোশ নিয়ে গিয়ে একটি গর্তের মধ্যে ফেলে দেয়, এবং সেই গর্ত থেকে মাংস চিবিয়ে খাওয়ার মতো আওয়াজ শোনা যায়। হয়তো সেখানে কোনো ভাইরাসে আক্রান্ত মানুষকে সে আটকে রেখেছে। এদিকে অ্যান্ডি স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে ভাগ্যক্রমে তারা রাস্তায় পড়ে থাকা একটি পুরনো গাড়ি খুঁজে পায়। অ্যান্ডি খুবই খুশি হয়, স্ত্রীকে বাঁচানোর কিছুটা আশা জাগে তার মধ্যে। আশপাশ থেকে তেল সংগ্রহ করে তাড়াতাড়ি সে গাড়িতে ভরতে থাকে। চারিপাশটা একেবারেই নিস্তব্ধ। অ্যান্ডির পুরো মনোযোগ ছিল শুধু তেল ভরার দিকে। সে টেরই পায়নি যে মৃত্যু তার পিছনে কড়া নাড়ছে। একটি আক্রান্ত মানুষ নিস্তব্ধে তার একেবারে কাছাকাছি চলে এসেছে। মায়া এটি বুঝতে পেরে তাকে সিগন্যাল দেয়, এবং সে সেই দিকে তাকাতেই ভয়ে কেঁপে ওঠে। সে এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত গাড়িতে বসে গাড়িটি স্টার্ট করে। জম্বিটি জানালা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু অ্যান্ডির কপাল ভালো ছিল, গাড়িটি চালু হয়ে যায়। সৌভাগ্যবশত তারা মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে যায়। কিছু দূর যাওয়ার পর মায়া তার বাচ্চার ডাইপার চেঞ্জ করার জন্য গাড়িটিকে থামায়, কিন্তু ডাইপার চেঞ্জ করার সময় হঠাৎই সে নিচে পড়ে ছটপট করতে শুরু করে। অ্যান্ডি বুঝতে পারে তার স্ত্রীর ভাইরাসের লক্ষণ দেখা দিতে শুরু করেছে। অবস্থা তার খুবই খারাপ। ভাইরাস তার মস্তিষ্কে ছড়িয়ে যেতে শুরু করেছে। তার কণ্ঠস্বর ভারী হয়ে আসছিল, তার মুখ দিয়ে রক্ত এক প্রকার জেলি আকারে বের হচ্ছিল। অ্যান্ডি দ্রুত তাকে নিয়ে আবারও যাত্রা শুরু করে। সে ভাঙা গলায় অ্যান্ডিকে গাড়ি থামাতে বলে, কারণ সে নিজের পরিবারের জন্য বিপদ হতে চাইছিল না। কিন্তু অ্যান্ডি তার জেদ ধরে রাখে। সে অ্যাক্সিলারেটরে পা চেপে রাখে, শুধুমাত্র একটু সাহায্যের আশায়। তবে চলন্ত গাড়ি থেকে তার স্ত্রী আত্মহত্যার চেষ্টাও করে, কিন্তু অ্যান্ডি যেভাবেই হোক তার স্ত্রীকে বাঁচাতে চায়। এক জায়গায় গাড়ি থামিয়ে সে অ্যান্ডিকে বোঝায়, তুমি আমাকে মেরে ফেলো, হয়তো ভাইরাসের কারণে একসময় আমি নিজের বাচ্চা এবং তোমার উপরেই আক্রমণ করে বসবো, আর সেটা সে চায় না। এদিকে সেই বাচ্চাটি আবারও সেই গর্তে খাবার দিতে গেলে সেখানে আর কাউকে দেখতে পায় না। এর মানে এখানে থাকা আক্রান্ত মানুষটি সেখান থেকে পালিয়েছে। ঠিক তখনই রাস্তার মাঝখানে একটি মানুষ চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে অ্যান্ডির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিশাল গাছে গিয়ে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই ভয়ানক ছিল যে গাছের একটি ধারালো ডাল সরাসরি মায়ার পেটের এফোর ওফর হয়ে যায়। অ্যান্ডি নিজের ভালোবাসার মানুষটিকে এইভাবে আহত দেখে সেখানেই জ্ঞান হারায়। ঘণ্টাখানেক পর যখন অ্যান্ডির জ্ঞান ফেরে, তখন চারিপাশে শুধু ছিল নিস্তব্ধতা। সে দেখে তার স্ত্রী রক্ত দিয়ে লিখেছে সেভ হার, অর্থাৎ আমাদের মেয়েকে বাঁচাও। জম্বিতে পরিণত হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত সে তার মেয়ের কথাই ভেবেছে। অ্যান্ডি তার স্ত্রীর দিকে তাকায়, কিন্তু সে আর তার স্ত্রী ছিল না, সে এক হিংস্র জম্বিতে পরিণত হয়েছিল। অ্যান্ডি তার মেয়েকে কাঁদতে দেখে তাকে বাঁচানোর জন্য গাড়ি থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু জম্বি হয়ে যাওয়া মায়া তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাতে কামড়ে দেয়। অ্যান্ডি কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে আসে। নিজের হাতে সেই আঘাত দেখে সে বুঝে যায় সে এবার আক্রান্ত হয়ে পড়বে। কাঁপতে থাকা হাতে সে তার ঘড়িতে 48 ঘন্টার টাইমার সেট করে। এবার এখন তার একটাই উদ্দেশ্য, জম্বিতে পরিণত হওয়ার আগে নিজের এই অসহায় মেয়েটির জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজে বার করা। এরপর সে না চাইতেও তার প্রিয় মানুষটিকে, মানে তার স্ত্রীর হত্যা করে দেয়। গাড়িটি পুরোপুরি ভেঙে যাওয়ায় সে নিজেই তার বাচ্চাকে পিঠে বেঁধে পায়ে হেঁটেই পথ চলা শুরু করে।
কিছুটা পথ যাওয়ার পর ছোট্ট রোজা তার মায়ের জন্য কাঁদতে শুরু করে। আর এটাই স্বাভাবিক, সে এখনো ছোট। এটা দেখে কষ্টে অ্যান্ডির বুকটা ফেটে যায়। সে কিছুই করতে পারছিল না তার মেয়ের জন্য। তাই সে মায়ের একটি পারফিউম বের করে আশেপাশে স্প্রে করে দেয়। মায়ের সুগন্ধ পেতেই তার মেয়ে অনুভব করে মা হয়তো তার কাছেই আছে। সে শান্ত হয়ে যায়। এরপর অ্যান্ডি সামনের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুটা এগোতেই হঠাৎই আবার সেই আক্রান্ত মানুষটি তার সামনে এসে দাঁড়ায়, যার জন্য তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যান্ডি প্রচণ্ড রেগে তাকে মারার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই থুমি নামের সেই মেয়েটি এসে তাকে বলে তার বাবাকে যেন সে না মারে। অর্থাৎ এই জম্বিটি হলো তার বাবা। থুমির মধ্যেও আশা জেগে আছে যে যেভাবেই হোক তার বাবা একদিন ঠিক হয়ে যাবে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে তার মা মারা গেছে, কিন্তু সে তার বাবাকে আর হারাতে চায় না। তো যাই হোক, থুমি তার হাত কেটে ফেলে এবং সেই রক্ত দেখে তার বাবা তার পিছু পিছু চলে যায়। অ্যান্ডি আবারও পথ চলা শুরু করে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসে। প্রচণ্ড ক্লান্তিতে ভেঙে পড়েছে সে। অ্যান্ডি একটি ছোট্ট শহরের পরিত্যক্ত স্কুলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সে একটি অন্ধকার ক্লাসরুমে ঢোকে, কিন্তু হঠাৎই সে সেখানে একটি বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখে। হঠাৎ তাকে দেখে অ্যান্ডি ঘাবড়ে যায়, কিন্তু সেই মহিলাটি একদম শান্তভাবেই বসেছিল। তিনি সম্ভবত একজন শিক্ষিকা ছিলেন, যিনি এই পৃথিবীর এই ভয়ানক সত্য জানতেন। তিনি অ্যান্ডির অবস্থা দেখেই বুঝতে পারে যে সে আক্রান্ত। তিনি সরাসরি অ্যান্ডিকে জিজ্ঞাসা করে, তোমার কাছে আর কতটা সময় বাকি আছে? অ্যান্ডি ঘড়ির দিকে তাকিয়ে হতাশ হয়ে উত্তর দেয়, আর মাত্র 46 ঘন্টা। সেই মহিলার অ্যান্ডির উপর খুবই মায়া হয়। মহিলাটি খুবই ভালো মানুষ ছিলেন। তিনি অ্যান্ডিকে সেখান থেকে তাড়িয়ে না দিয়ে বরং তার ক্ষতস্থানটিকে পরিষ্কার করে দেয় এবং এই রাতটা এখানেই কাটানোর অনুমতি দেয়। অ্যান্ডি সেখানে কিছু স্টুডেন্টের ছবি দেখে, যারা সাধারণত এই মহিলারই ছাত্র ছিল। তবে ওই মহিলা জানান তারা আর এখানে থাকে না। তারা তাদের নিজের পথ বেছে নিয়েছে। তারা একেবারে আদিম যুগের মানুষের মতো বসবাস করছে বর্তমানে, এবং তারাই একটি দল তৈরি করেছে যারা এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষদের মেরে তাদের আগুনে পুড়িয়ে দিচ্ছে। সাধারণত তাদের উদ্দেশ্য হলো পৃথিবী থেকে এই ভাইরাসকে নির্মূলে শেষ করে দেওয়া এবং সুস্থ মানুষদের একটি সুরক্ষিত জায়গা দেওয়া। তো যাই হোক, অ্যান্ডি কিছুটা স্বস্তি পায়। সে অন্তত আজকের রাতটা তার ছোট্ট বাচ্চাটিকে নিয়ে একটি নিরাপদ ছাদের নিচে আছে। অন্যদিকে আমরা সেই ছাত্রদের দলদের দেখি, যারা একে একে ওই আক্রান্ত মানুষদের ধরে তাদের আগুনে পোড়াচ্ছে। সেই ছাত্ররা থুমিকে খুঁজছে, কারণ একসময় থুমি, তার বাবা এবং তার মা এই দলের সাথেই ছিল। তবে থুমি তার বাবাকে তাদের হাত থেকে এখন বাঁচানোর চেষ্টা করছে। এই কারণে সে তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে এখন। তার মনে আশা আছে তার বাবা সুস্থ হয়ে যাবে। এদিকে হঠাৎ আমরা দেখি অ্যান্ডির অবস্থা খারাপ হতে শুরু করেছে। ভাইরাস ধীরে ধীরে তার মস্তিষ্কে প্রভাব ফেলছে। তার শরীর কাঁপছে, প্রচণ্ড ঘাম হচ্ছে তার। এর মানে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। ছটফট করতে করতে সে জ্ঞান হারায়। পরদিন সকালে অ্যান্ডি মন ভারী করে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও সেই বৃদ্ধ মহিলা তাকে আশ্রয় দিতে চেয়েছিল, কিন্তু অ্যান্ডি আগের দিন রাতেই দেখেছে মহিলাটি নিজেই অসুস্থ। সে ক্যান্সারে আক্রান্ত এবং অসহায়। অ্যান্ডি তার ছোট্ট মেয়ের এত বড় দায়িত্ব সেই মহিলার উপর চাপিয়ে দিতে চাইছিল না। সেই মহিলাটি তাকে একটি ছবি দেখায়, যার মধ্যে থুমি, তার বাবা এবং একটি অন্য মেয়ে ছিল। তিনি জানান যদি তার এই ছোট্ট মেয়েকে কেউ বাঁচাতে পারে তাহলে এরাই। এরপর অ্যান্ডির অনিচ্ছার সত্ত্বেও নিজের মেয়েকে নিয়ে আবারও সেই জনশূন্য পৃথিবীতে এক নতুন সুরক্ষিত জায়গার খোঁজে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে অ্যান্ডি এমন এক জায়গায় পৌঁছায় যেটা এর আগে আর্মি ক্যাম্প ছিল। সে কিছু আক্রান্ত মানুষকেও দেখতে পায়। তারা উল্টো হয়ে তাদের মাথা মাটির মধ্যে ঢুকিয়ে রেখেছিল। হয়তো তাদের মধ্যে কেউ জীবিত আছে। অ্যান্ডি বুঝতে পারে যে এরা এখন শান্ত থাকলেও আসলে অত্যন্ত বিপজ্জনক, এবং যে আর্মি ক্যাম্পে সে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিল সেই ক্যাম্প এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সে কোনো শব্দ না করেই খুব সাবধানে তাদের মাঝখান দিয়ে চলে যায়, কারণ সামান্য শব্দে তারা জেগে যেতে পারত। এই এলাকা পার হওয়ার পরেই অ্যান্ডি দূরে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। এই জনমানবহীন জায়গায় গাড়ি পাওয়া মানে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। অ্যান্ডির মনে হয় হয়তো তার সমস্যা এবার মিটবে। সে গাড়ির কাছে যায়, কিন্তু যখনই সে গাড়ির দরজা খোলে ঠিক তখনই হঠাৎই এক জোরালো গুলির শব্দ শোনা যায়। অ্যান্ডি ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হয় গাড়ির মালিক হয়তো তাকে মারার জন্য গুলি চালিয়েছে। কিন্তু যখন সে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায়, দৃশ্যটি ছিল অন্যরকম। গুলিটি অ্যান্ডিকে নয়, বরং ঠিক তার পিছনে চুপি চুপি আসা একটি জম্বির মাথায় লেগেছে, যে তাকে কামড়ানোর জন্য এগিয়ে আসছিল। অ্যান্ডি বুঝতে পারে ওই অচেনা ব্যক্তিটি তার প্রাণ বাঁচিয়েছে। সেই লোকটির নাম হলো ভিক। এদিকে ভিক নিজেই এক বড় বিপদে ফেঁসেছিল। সে গাড়ির পাশেই মাটিতে পড়েছিল এবং একটি ভারী গ্যাস সিলিন্ডার তার পায়ের ওপর পড়ে গিয়েছিল, যার ফলে সে নড়াচড়া করতে পারছিল না। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে অ্যান্ডিকে বলে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বার করো,
কারণ গুলির শব্দ শুনে আশপাশ থেকে সব জম্বিরা এই দিকেই আসছে। অ্যান্ডি বুঝতে পারে যে বিপদ এখনো কাটেনি। সে দ্রুত গাড়ির সাহায্যে সেই ভারী সিলিন্ডারটি টেনে সরিয়ে দেয় এবং জম্বিদের সেখানে পৌঁছানোর আগেই তারা দুইজনে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। অ্যান্ডির মনে হয় এই সফরে সে একজন বন্ধু পেয়েছে, কিন্তু সে জানতো না যে লোকটিকে সে বাঁচিয়েছে সে জম্বিদের থেকেও বেশি বিপজ্জনক, আর এটা সে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। ভিক অ্যান্ডিকে তার নিজের স্থানে নিয়ে যায়। জায়গাটি বাইরে থেকে কোনো নিরাপদ বাংকারের মতোই মনে হচ্ছিল। সেখানে অ্যান্ডির নজর পড়ে অন্য একটি মেয়ের উপর। তাকে ভীষণ ভয় দেখাচ্ছিল। ভিক মেয়েটির পরিচয় দেয় তার স্ত্রী হিসেবে, যার নাম হলো লরেন। কিন্তু অ্যান্ডি ভালোই বুঝতে পারছিল যে ওই মেয়েটির চোখে ভালোবাসা নয়, বরং এক গভীর আতঙ্ক রয়েছে, যেন সে কোনো কারাগারে বন্দী আছে। মেয়েটির কাছ থেকে অ্যান্ডি জানতে পারে ভিক গ্যাস এবং আরও নানান প্রয়োজনীয় জিনিস জোগাড় করছে। তার ধারণা পৃথিবী আগের মতো ঠিক হলে মানুষকে এইসব প্রয়োজনীয় জিনিসগুলি বিক্রি করে সে প্রচুর টাকা ইনকাম করবে। তো যাই হোক, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ভিক অ্যান্ডিকে বলে তাদেরকে আবার বাইরে বেরোতে হবে। অ্যান্ডির মনে মনে অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু তখনও সে পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারেনি। সে তার ছোট্ট রোজাকে লরেনের কাছে রেখে ভিকের সাথে বেরিয়ে পড়ে। ভিক তাকে একটি জনশূন্য জায়গায় নিয়ে আসে। সেখানকার দৃশ্য দেখে অ্যান্ডির পা থমকে যায়। সামনে একটি বিশাল লোহার খাঁচা, আর বাইরে অনেক জম্বি খাঁচাটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিক অ্যান্ডির হাতে একটি বন্দুক তুলে দেয় এবং সেই জম্বিগুলিকে গুলি করতে বলে। অ্যান্ডি তখনও কিছুই বুঝতে পারছিল না। ভিকের চাপে পড়ে সে ট্রিগার টিপে দেয়। এরপর একে একে দুইজনেই সব জম্বিদের মেরে ফেলে এবং তখনই ভিকের আসল জঘন্য উদ্দেশ্য সামনে আসে। সে মৃত জম্বিদের কাছ থেকে নির্লজ্জের মতো তাদের পকেট হাতড়াতে থাকে। দামি ঘড়ি, সোনার চেন, আংটি, সে সবকিছুই খুলে নেয়, যেমনটা লরেন বলেছিল। এবং সে সেই থুমি নামের ছোট্ট মেয়েটিকে জোর করে ধরে রেখেছে, তাকে চারা হিসেবে ব্যবহার করছে। এইভাবে সে একটি বয়স্ক মানুষকেও খাঁচায় বন্দি করে রেখেছে এবং তার চারিদিকে রক্ত ছিটিয়ে দিয়েছে, যাতে জম্বিরা সেই দিকে ছুটে আসে এবং সে তাদেরকে মেরে তাদের জিনিস নিতে পারে। এই সব দেখে অ্যান্ডির খুবই ঘেন্না হয়। সে রেগে তাকে জিজ্ঞাসা করে, এসব কি? আমার মনে হয়েছিল আমরা প্রয়োজনীয় জিনিসের জন্য এসেছি। ভিক হাসতে হাসতে জবাব দেয়, এটা আমার সাইড ইনকাম বন্ধু। অ্যান্ডির তার ওপর প্রচণ্ড রাগ হয়, কিন্তু সে তখনও নিরুপায় ছিল, তাই তাকে চুপ থাকতে হয়। সন্ধ্যায় তারা ফিরে আসে। সেই রাতে অ্যান্ডির শরীরে ভাইরাসের বিষ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তার খিঁচুনি শুরু হয়। তার ভয় ছিল যে সে পশুতে পরিণত হয়ে তার নিজের মেয়েকেই না মেরে ফেলে। এই ভয় আর অসহায়ত্বের কাছে হার মেনে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সে সেই বিষাক্ত ইঞ্জেকশন নিজের মাথায় রেখে প্রাণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই লরেন সেখানে এসে তাকে থামিয়ে দেয়। অ্যান্ডি যে ভাইরাসে আক্রান্ত সে জানে। তার মেয়ের জামাই সে অ্যান্ডির জমাট বাঁধা রক্ত দেখেছে, তবে এই বিষয়ে সে ভিককে কিছুই জানায়নি। লরেন অ্যান্ডিকে সেই সত্যি কথাটা বলে, যা এতদিন সে চেপে রেখেছিল। এই লোকটা আমার স্বামী নয়, ও আমার আসল স্বামীকে মেরে ফেলেছে এবং আমাকে এখন জোর করে গোলাম বানিয়ে রেখেছে। ভিক শুধু আমাকে ব্যবহার করে, কিন্তু আমি এই নরকে থাকতে পারবো না। যদি তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাও, তবে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। লরেনের কথা শুনে অ্যান্ডির মাথায় আসে যাত্রার শুরুতে সে নদীর তীরে একটি পরিবারকে দেখেছিল। হয়তো তারা এখনো সেখানেই আছে। যদি তারা সেখানে পৌঁছাতে পারে, তবে তারা হয়তো একটি নিরাপদ বাসস্থান পাবে। তারা দুজন যখন কথা বলছিল, ঠিক তখনই ভিক তার রাইফেল নিয়ে সেখানে চলে আসে। তাদের সব কথা শুনে ফেলে সে। লরেন কিছু করার আগেই ভিক অ্যান্ডিকে আঘাত করে অজ্ঞান করে দেয়। কয়েক ঘন্টা পর যখন অ্যান্ডির জ্ঞান ফেরে, সে নিজেকে একটি খাঁচার মধ্যে বন্দি থাকতে দেখে। আর এটা হলো সেই একই খাঁচা যেখানে থুমিকেও বন্দি করে রেখেছিল ভিক। অ্যান্ডি জানতো যে কিছুক্ষণের মধ্যেই এখানে ক্ষুধার্ত জম্বিদের ভিড় জমে যাবে। সে আতঙ্কিত হয়ে পালানোর পথ খুঁজতে থাকে, কারণ এখনো পর্যন্ত সে তার মেয়েকে কোনো সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারেনি। কিন্তু খাঁচার দরজা ছিল অত্যন্ত ভারী ও মজবুত। তখনই অ্যান্ডির মাথায় বুদ্ধি আসে। সে দেখে খাঁচার ওপর জম্বিদের ফেলে যাওয়া কিছু মাংসের টুকরো পড়ে আছে। সে খাঁচায় পড়ে থাকা একটি দড়ি নেয় এবং কোনো মতে মাংসের একটি বড় টুকরোকে সেই দড়িতে বেঁধে দূরে ছুঁড়ে মারে। তারপর সে দড়ির অন্য একটি প্রান্ত খাঁচার সেই ভারী দরজার লিভারের সাথে শক্ত করে বেঁধে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই মাংসের গন্ধে একদিক থেকে অনেকগুলি জম্বি সেখানে চলে আসে। তারা পাগলের মতো সেই মাংসের টুকরোর উপর ঝাঁপিয়ে পড়ে। তারা যত মাংসটিকে নিজের দিকে টানে, দড়িটি ততই টান টান হয় এবং খাঁচার সেই ভারী দরজা ধীরে ধীরে উপরে উঠতে থাকে। অ্যান্ডি এবং থুমি নামের মেয়েটি এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই ফাঁকা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এদিকে জম্বিরা মাংস খাওয়াতে ব্যস্ত থাকলে এই সুযোগে তারা দুইজনেই সেখান থেকে পালিয়ে যায়। খাঁচা থেকে পালিয়ে তারা সরাসরি ভিকের জায়গায় পৌঁছায়। চারিদিকে নিস্তব্ধতা ছিল। তারা ধীরে ধীরে ভিতরে ঢুকে ঘুমন্ত লরেনকে জাগায়। লরেন কোনো প্রশ্ন না করেই তার মেয়েকে কোলে তুলে নেয়
এবং তারা চারজনেই অন্ধকারের সুযোগ নিয়ে সেখান থেকে বের হতে শুরু করে। তবে তারা সেখান থেকে পালাতে গেলেই ঠিক তখনই ভিকের নজর তাদের উপর পড়ে। তাদেরকে পালাতে দেখে সে প্রচণ্ড রেগে যায়। সাথে সাথেই তার বন্দুক তুলে সরাসরি অ্যান্ডির দিকে গুলি চালিয়ে দেয়। কিন্তু গুলি অ্যান্ডির গায়ে নয়। শেষ মুহূর্তে লরেন মাঝখানে চলে আসে। সে গুলিটি সরাসরি তার বুকে গিয়ে লাগে। অ্যান্ডিকে বাঁচানোর জন্য লরেন নিজের জীবন দিয়ে দেয়। অ্যান্ডির কাছে শোক পালন করার মতো সময় পর্যন্ত ছিল না। সে থুমি এবং তার বাচ্চা রোজাকে নিয়ে রাতের অন্ধকারেই পাগলের মতো ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি ছোট্ট গুহা দেখতে পায়। তারা তিনজন দ্রুত তার ভিতরে ঢুকে এক অন্ধকার কোণে গুটিসুটি মেরে বসে পড়ে। তখনই বাইরে গাড়ির তীব্র শব্দ শোনা যায়। ভিক তাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়েছে। ভিক এক হাতে বন্দুক নিয়ে পাগলের মতো চিৎকার করছিল। ঠিক তখনই ভয়ের চোটে রোজা জোরে জোরে কাঁদতে শুরু করে। অ্যান্ডিও ভয় পেয়ে যায়। যদি ভিক বাচ্চার কান্নার শব্দ শুনে ফেলে তবে সব শেষ হয়ে যাবে। অ্যান্ডি বুকে পাথর রেখে শক্ত হাতে রোজার মুখ চেপে ধরে। রোজা ছটপট করছিল, কিন্তু অ্যান্ডি নিরুপায় ছিল। ভিক তাদেরকে সেখানে খুঁজে না পেয়ে অবশেষে সেখান থেকে চলে যায়। তবে বাইরে বিপদ তখনও উৎপেতে ছিল। তারা সিদ্ধান্ত নেয় আজকের এই রাতটি তারা এই গুহায় কাটিয়ে দেবে। থুমি এবং অ্যান্ডির মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায়। তবে সেই রাতে গুহার ভিতরে অ্যান্ডির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায়। ভাইরাসের প্রভাবে সে যন্ত্রণায় নিজের মুখ দেওয়ালে ঘষাঘষি করতে থাকে। কিন্তু থুমি এটি দেখে ভয় পায় না, কারণ সে তার বাবাকে দেখেছে। বরং সে বুদ্ধির সাথে ছোট্ট রোজাকে নিজের কোলে নিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরদিন সকালে তারা তিনজনে আবার যাত্রা শুরু করে। যেভাবেই হোক অ্যান্ডিকে ওই ছাত্রদের দলটিকে খুঁজে বার করতেই হবে, কারণ ওই বয়স্ক মহিলা তাকে বলেছে তার মেয়ে একমাত্র তাদের কাছেই সুরক্ষিত থাকবে। দুজনেই হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছায় যেখানে থুমি তার বাবাকে রেখেছিল। তবে তিনি আর বেঁচে নেই। ছাত্রদের সেই দল তার বাবার হত্যা করে দিয়েছে, কিন্তু তারা তাকে পোড়ায়নি, কারণ তার বাবা এবং থুমি নিজেও একসময় সেই দলেরই অংশ ছিল। বাবার মৃত্যুর জন্য সে অ্যান্ডিকে দায়ী করতে থাকে। অ্যান্ডির সাথে থেকে সময় নষ্ট করাতেই সে তার বাবাকে বাঁচাতে পারেনি, আর এই জন্য অ্যান্ডিকে সে কোনো রকম সাহায্য করবে না। বাবার মৃত্যুতে থুমি প্রচণ্ড ভেঙে পড়ে। অসহায় অ্যান্ডি তার ছোট্ট মেয়েকে নিয়ে একাই সেখান থেকে বেরিয়ে যায়। তবে কিছুটা দূর যেতেই অ্যান্ডির হঠাৎ তীব্র খিঁচুনি ওঠে। প্রচণ্ড যন্ত্রণায় সে নিজে থেকেই মাটিতে গর্ত খুঁড়তে থাকে এবং একসময় অজ্ঞান হয়ে যায়। রোজার কান্না থুমির কানে আসতেই সে সেখানে গিয়ে দেখে অ্যান্ডির এই অবস্থা। এটা দেখে থুমির খুবই খারাপ লাগে। একজন বাবা তার ছোট্ট মেয়েকে বাঁচানোর জন্য কত কষ্টই না করছে। একইভাবে থুমির বাবাও তাকে খুবই ভালোবাসত। তাই থুমি শেষমেশ তাকে সাহায্য করতে রাজি হয়। সে রোজাকে সামলিয়ে অ্যান্ডির জ্ঞান ফেরার অপেক্ষা করে এবং জ্ঞান ফিরলে তারা আবার চলতে চলতে নদীর কাছে পৌঁছায়। সেখান থেকে একটি নৌকা নিয়ে তারা সেই পরিবারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নদী ধরে এগিয়ে যেতে অবশেষে তারা সেই পরিবারের কাছে পৌঁছায়। তবে অ্যান্ডি দেখে যে লোকটি তার দিকে বন্দুক তাক করেছিল সে নিজেই নিজের স্ত্রী আর সন্তানদের কবর আগে থেকেই খুঁড়ছিল। অ্যান্ডি লোকটির দিকে তাকিয়ে দেখে তার ঘাড়ের উপর জম্বির কামড়ের গভীর ক্ষত আছে। এর মানে সেও আর বাঁচবে না। অ্যান্ডি তার ছোট্ট মেয়েটিকে সুরক্ষিত হাতে তুলে দেওয়ার জন্য এখানে এসেছিল। তবে সেই ব্যক্তি অ্যান্ডিকে বলে, তুমি আমার গাড়িটি নিয়ে যেতে পারো এবং আমার দুই মেয়েকে বাঁচাও। তারপর সে তার বন্দুকটি বের করে বলে, না হলে এতে 6টি গুলি আছে, 4টি আমার পরিবারের জন্য আর 2টি অতিরিক্ত আছে, চাইলে তুমিও ব্যবহার করতে পারো। এছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই। অ্যান্ডি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকটি তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। অ্যান্ডি দুঃখ নিয়ে সেখান থেকে ফিরে আসে। সে কিছুটা দূরে যেতেই পিছন থেকে পরপর 4টি গুলির শব্দ শোনা যায়। সেই বাবা তার পরিবারকে জম্বিদের হাত থেকে বাঁচাতে পুরো পরিবার মিলে মারা যায়। সেই 4টি গুলির শব্দ অ্যান্ডিকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। সে কাঁপতে থাকা হাতে সেই লোকটির দেওয়া বন্দুকটি তুলে গভীর চিন্তায় ডুবে যায়। তাকেও কি তার বাচ্চাকে বাঁচাতে এটাই করতে হবে? কিন্তু তখনই তার নজর পড়ে তার নিষ্পাপ শিশুটির দিকে, যে তার দিকেই তাকিয়েছিল। তার মুখ দেখেই অ্যান্ডি তার চিন্তা বদলে নেয়। বন্দুকটি দূরে ফেলে দেয় এবং রোজাকে কোলে তুলে নেয়। সে ঠিক করে নেয় সে আর হার মানবে না। যেভাবেই হোক তার মেয়েকে সুরক্ষিত হাতে তুলে দেবে, আর তারপরে সে শান্তিতে মরতে পারবে। তখনই থুমি অ্যান্ডিকে নতুন করে আশা দেয়। সে জানায় ওই ছাত্রদের দল আর কিছুটা দূরেই থাকে। যদি তারা কোনোভাবে সেখানে পৌঁছাতে পারে তবে রোজা সেখানে সবসময় নিরাপদে থাকবে। এটা শুনে তারা দুইজনেই সেই দিকেই রওনা দেয়। পথে তাদের একটি লম্বা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হতো, আর সেটা একটি রেল টানেল ছিল। চারিদিকেই হিংস্র জম্বি ঘুরে বেড়াচ্ছিল এবং সেই টানেলের অন্ধকারের মধ্যেই অনেক জম্বি দেওয়ালে মাথা ঠুকে দাঁড়িয়েছিল। তারা দুইজন কোনো রকম শব্দ না করে অত্যন্ত সাবধানে তাদের মাঝখান দিয়ে বেরিয়ে আসতে থাকে। কিন্তু তারা সুড়ঙ্গের অন্য প্রান্ত দিয়ে বের হতে গেলেই
ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভিককে। অ্যান্ডি সাথে সাথেই থুমি আর রোজাকে নিয়ে লুকিয়ে পড়ে। অ্যান্ডি জানতো ভিক তাদেরকে সহজে যেতে দেবে না। ভিকের সাথে অ্যান্ডির আবারও লড়াই বাঁধে। দুইজনে ধস্তাধস্তির মধ্যে ভুলবশত গুলি চলে যায় এবং অ্যান্ডির পেটে লাগে সেটি। অ্যান্ডি মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগে ভিক থুমিকে আহত করে রোজাকে তুলে নেয়। প্রতিহিংসা এবং রাগ ভিককে এতটাই হিংস্র জন্তুতে পরিণত করেছিল, সে ওই জম্বিদের থেকেও ভয়ানক ছিল। সে রোজার হত্যা করতে চাইছিল। তবে অ্যান্ডি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তাকে বোঝায়, যেতে দাও আমাদের, এই নিষ্পাপ শিশুটির প্রাণ নিও না। তুমি ইতিমধ্যেই অনেক পাপ করেছ, নিজের শেষ সময়ে আর এই রকম পাপ করো না তুমি। অ্যান্ডির এই কথাগুলো ভিকের মনে গিয়ে লাগে। সে নিজের ভুল বুঝতে পারে। সে রোজাকে আবার অ্যান্ডির হাতে তুলে দেয় এবং তাদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সুড়ঙ্গ থেকে বের হওয়ার পর অ্যান্ডির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। তার শরীর ভেঙে পড়ছিল, সে আর হাঁটতে পারছিল না। কিছুটা পথ যাওয়ার পর সে ক্লান্ত হয়ে থেমে যায়। তার চোখ থেকে এক অদ্ভুত আঠালো পদার্থ বের হচ্ছিল। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল, আর এর মানে সে মানুষ থেকে ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছিল। সে নিজেও বুঝতে পারছিল এটা। তবে এখানেই হার মানলে হবে না। তার বাচ্চার প্রতি তার কর্তব্য ভুলে গেলে চলবে না। মেয়ের প্রতি ভালোবাসা তাকে আবারও শক্তি দেয়। অ্যান্ডি উঠে দাঁড়ায়। পাশে পড়ে থাকা মৃত পশুর মাংসের টুকরো একটি লম্বা লাঠির মাথায় বেঁধে নেয়। সে থুমির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, আমি আর বাঁচব না, আমার বাচ্চার খেয়াল রেখো তুমি। একজন বাবার কাছে এটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক সেটা একজন বাবাই বোঝে। সে তার ছোট্ট রোজাকে শেষবারের মতো চুমু খায়। তার শরীরে আরও যন্ত্রণা হতে শুরু করে। সে তাড়াতাড়ি তার ব্যাগের ভিতর থেকে টাই বেল্ট বের করে নিজের হাত দুটি শক্ত করে বেঁধে নেয়, যাতে সে যখন জম্বিতে পরিণত হবে তখন যেন সে নিজেই নিজের সন্তানের ক্ষতি না করে দেয়। পরের দৃশ্যে আমরা যা দেখি তা সত্যিই চোখ দিয়ে জল বার করে দেওয়ার মতো। রোজা আর থুমি অ্যান্ডির পিঠে নিরাপদভাবে বসে আছে এবং তার ঠিক সামনেই লাঠির ডগায় সেই মাংসের টুকরোটি ঝুলছে। অ্যান্ডির মানবিক চেতনা ততক্ষণে বিলুপ্ত হয়েছে। সে জম্বিতে পরিণত হয়েছে, কিন্তু সেই মাংসের গন্ধ পাওয়ার লোভে সে অনবরত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও সে আর মানুষ ছিল না, কিন্তু তবুও সে একজন বাবার কর্তব্য পালন করে যাচ্ছে, যতক্ষণ না তার প্রাণ না যায়। আর পুরো মুভির মধ্যে এই দৃশ্যটি সত্যিই কাঁদিয়ে দেওয়ার মতো। অনেকটা দূর হাঁটার পর তারা অবশেষে সেই ছাত্রদের দলের কাছে পৌঁছায়। তারা সকলে দূর থেকে তাদেরকে আসতে দেখে, ভাবে যে একটি জম্বি তাদের দিকেই আসছে, তাই তারা তাকে মারার জন্য অস্ত্র তুলে নেয়। তারা অ্যান্ডিকে মারতেই যাবে, ঠিক তখনই তাদের একজনের নজর থুমির উপর পড়ে। তারা থুমিকে চিনতে পেরে থেমে যায়। তারা বুঝতে পারে এই বাচ্চাদের বাঁচানোর জন্যই সে চেষ্টা করছে। তারা একজন পিতার এই ভালোবাসা দেখে অবাক হয়ে যায়। তারা এইরকম দৃশ্য আগে কখনো দেখেনি। অবশেষে অ্যান্ডির পিঠ থেকে ছোট্ট রোজাকে নামিয়ে নেয় তারা। রোজা এখন নিরাপদ জায়গায় আছে, তবে অ্যান্ডি তখনও মাংসর দিকে ঝাঁপানোর চেষ্টা করছিল। তখন থুমি মায়ার সেই পারফিউম বের করে অ্যান্ডির মুখের সামনে স্প্রে করে। সেই সুগন্ধে এক মুহূর্তে অ্যান্ডি কেমন যেন শান্ত হয়ে যায়। হয়তো তার এই অকেজো মস্তিষ্কে তার স্ত্রীর শেষ স্মৃতিটি একবারের মতো জেগে উঠেছে এবং সে বুঝতে পেরেছে তার মেয়ে এখন সুরক্ষিত। এরপর ওই ছাত্রদের দল সম্মানের সাথে অ্যান্ডিকে মুক্তি দেয়। অ্যান্ডির সফর এখানেই শেষ। একজন বাবার তার মেয়ের প্রতি ভালোবাসা সুন্দরভাবে এই কাহিনীতে দেখানো হয়েছে। কাহিনীর শেষে আমরা দেখি যে রোজা এখন সেই ছাত্রদলের সাথেই আছে। তারা তাকে নিজেদের সন্তানের মতো আপন করে নিয়েছে। অ্যান্ডি আর মায়ের আত্মত্যাগ বৃথা যায়নি। তাদের মেয়ে বেঁচে আছে এবং এক নতুন পৃথিবীতে বেড়ে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভি থেকে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম সুন্দর গল্প শোনার জন্য আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।